হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ এপিসোড ইন মাই চ্যানেল। তো কাল রাতেই আমি স্বপ্নে ভার্সেস এভরিওয়ানের সিজন 2 দেখে উঠলাম। এই সিরিজটা দেখার পরে না খুব একটা আনসেটলিং ফিলিং হয়। কী করে ঠিক বোঝাবো আমি জানি না, বাট মনে হয় যে মানুষ তার স্বপ্নের জন্য ঠিক কোন লেভেল অবধি যেতে পারে, কতটা স্ট্রাগল করতে পারে, কতটা বাধা বিপত্তি পেরিয়েও সে সেই স্বপ্নের জন্য পড়ে থাকতে পারে, তারপরে গিয়ে সে হয়তো সাকসেসফুল হয়। আর আমরা তখন বলি যে বাহ কি কপাল, এরকম কপাল তো আমাদের নেই। এরকম কপাল তো আমাদের নেই বলা মানুষদের মধ্যে আমিও পড়ি। আর এই সিরিজটা দেখার পরে, এই ফ্র্যাঞ্চাইজির যে কোনো দুটো সিজন আছে এখনো অবধি, দেখার পরে মনে হয় যে কি করছি আমি। আমারও তো স্বপ্ন ছিল কিছু, সেগুলোর জন্য কি করছি। এই ফিলিংটা সিজন 1 দেখার পরেও হয়েছিল, এবং সিজন 2 দেখার পরে এতটাই বেশি পরিমাণে হয়েছে যে এখন আমি ক্যামেরা খুলে বসেছি। এই যে সিরিজটা, এটা এতটাই আন্ডাররেটেড যে খুব খারাপ লাগে। আজ আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, তো সে বলছিল যে আমার তো মনে হতো এটা একটা কমেডি সিরিজ। যারা এই পুরো স্বপ্নে ভার্সেস এভরিওয়ান ইউনিভার্স সম্বন্ধে কিচ্ছু জানে না, তাদেরকে যদি একটা প্রিমাইস দিতে হয়, তাহলে এটা দুটো ছেলের গল্প। একটা ছেলে প্রশান্ত, তার জীবনের স্বপ্ন হচ্ছে সে অ্যাক্টার হতে চায়, এবং সে চায় যে তার মা তাকে অ্যাক্টিং করতে দেখুক, কিন্তু তার মায়ের একটা বিশাল বড় অসুখ রয়েছে। এবার সে কি তার স্বপ্নটা পূরণ করতে পারবে? আরেকটা ছেলে জিমি, যে ছোটোবেলা থেকে তার পরিবার, মানে তার মামার ফ্যামিলির কাছ থেকে বিভিন্ন রকমভাবে বুলি হয়েছে, সে তার বাবা বিভিন্ন রকমভাবে অপমানিত হয়েছে, বিভিন্ন রকমভাবে স্ক্যাম হয়েছে তাদের সাথে। মামার জন্য তার ভাই মারা গেছে, এবং তার মা মারা যায়, তার জন্য তার মামা তার বাবাকে দোষী সাব্যস্ত করে, এবং একটা ফ্যামিলির ঝামেলা চলতে থাকে। তো এই জিমির জীবনের স্বপ্ন হচ্ছে তার মামা যা যাভাবে তার বাবাকে কিংবা তার ফ্যামিলিকে অপমান করেছে, সেই সব কিছুর বদলা সে নেবে, এবং সে তার মামার থেকে বড় একজন হয়ে উঠবে, এবং হি উইল মেক হিজ ফাদার প্রাউড। তার জন্য যদি তাকে ভগবান হতে হয়, সে ভগবানও হয়ে যাবে। তার জন্য যদি তাকে বেঈমান হতে হয়, তাহলে সে বেঈমানও হয়ে যাবে। এবার এই দুটো ছেলে তাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে কি কি ডিফিকাল্টিস ফেস করছে, কি কি স্ট্রাগল ফেস করছে, সেটা নিয়ে এই গল্পটা। এই দুটো ছেলের গল্প কিন্তু কোনোভাবেই ইন্টারসেক্ট করে না। সিজন 1-এ দুটো ছেলের মধ্যে ইন্টারসেকশন হয়, এবং সিজন 2-তে তো পুরো দুটো গল্প আলাদাভাবে চলে। দুজনের লক্ষ্য আলাদা, স্বপ্ন আলাদা, দুজনের স্বপ্ন পূরণ করার যে পদ্ধতি সেটাও আলাদা। প্রশান্ত খুবই অনেস্ট একজন ছেলে, যে চায় যে সমস্ত কিছুটা অনেস্টি দিয়ে হোক। সে অন্যায় দেখতেও চায় না, অন্যায় সহ্যও করবে না, এবং তার মতামত এইটা যে তুমি যদি ট্যালেন্টেড হও, তাহলে সাকসেস তোমার পেছনে ছুটে ছুটে আসবে। কিন্তু জিমির বক্তব্য হচ্ছে যদি তুমি ট্যালেন্টেডও হও, তোমার থেকে অর্ধেক ট্যালেন্টেড কেউ এসে স্টেজে উঠে অ্যাওয়ার্ডটা নিয়ে চলে যাবে তোমাকে 2 থাপ্পড় মেরে। এটা বাস্তবতা। তো তোমাকে যদি অ্যাকচুয়ালি সাকসেসফুল হতে হয়, তাহলে আঙুল তো একটু বাঁকাতেই হবে। তো এই দুজনের কোথাও না কোথাও আইডিওলজি ঠিক, আবার কোথাও না কোথাও দুজনের আইডিওলজি একটু ভুল। কোথাও না কোথাও কাউকে একটু চেঞ্জেস করতে হবে। কীভাবে এই গল্পটা এগোয় সেটা নিয়ে এই পুরো সিরিজটা। দুর্দান্ত ড্রামা, দুর্দান্ত রাইটিং, দুর্দান্ত ডিরেকশন, দুর্দান্ত অ্যাক্টিং, এবং এই সব কিছু একজনই করেছে, অমরিশ ভার্মা, যেই সিরিজের রাইটার, ডিরেক্টর এবং অ্যাক্টার। কি ট্যালেন্ট মাইরি! উফ, বাপরে বাপ! মানে কিছু কিছু শর্ট দেখে না, কিছু কিছু ডায়লগ শুনে, কিছু কিছু পারফরমেন্স দেখে আমি জাস্ট, মানে কি, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, মানে একটাই মানুষ এই সব কিছু কী করে করতে পারে? যে মানুষটা স্ক্রিনের মধ্যে এত একটা পাওয়ারফুল গ্যাংস্টারের চরিত্র প্লে করছে, পোর্ট্রে করছে, সে প্রশান্তের ওরকম একটা ডায়লগ লিখছে, এটা যখন তুমি ভাববে না, তোমার মাথা ব্লাস্ট করে যাবে যে হ্যাঁ, এই লোকটা হয়তো এইরকমই, সে হয়তো নিজের পার্সোনাল লাইফেও এরকম, তো তাই সে এরকম একটা লিখতেও পারলো, এটা থ্রো করতে পারলো, এরকম একটা সিন সে দেখাতেও পারলো। বাট প্রশান্তেরটা তো কমপ্লিটলি ডিফারেন্ট। ওর যে ডায়লগগুলো, সেগুলো তো গায়ে কাঁটা দেওয়ার মতন। মানে সিজন 1-এর শেষে, যারা সিজন 1 দেখেছে তারা জানবে, সিজন 1-এর শেষে প্রশান্তের একটা ডায়লগ আছে, একটা মনোলগ আছে, যেটা ওই সিজনের আই গেস হাইলাইট ছিল। এবং সিজন 2-এর শেষেও প্রশান্তের একটা মনোলগ রয়েছে, যেটাও দুর্দান্ত। এবার যদি আমি পারফরমেন্স দিক থেকে বলি, তাহলে প্রত্যেকে দুর্দান্ত পারফর্ম করেছে। এখানে একটা নতুন ক্যারেক্টারে এন্ট্রি হয়, টনি বলে। এই অ্যাক্টারটা খুব দুর্দান্ত অ্যাক্টার। এই অ্যাক্টারটার নাম আমি কারেন্টলি আমার মাথায় আসছে না, বাট অনেক কাজেই আপনারা দেখেছেন একে। আপনি এনাকে কিলেও দেখতে পাবেন, আপনি এনাকে আসুরেও দেখতে পাবেন, আপনি এনাকে টিভিএফের অনেক কাজেই দেখতে পাবেন। কিউবিকলস যারা দেখেছে তারা জানবে ভালো করে। তো সে, মানে পুরো থ্রু আউট দ্য সিরিজ এরকম পারফরমেন্স দিয়েছে, এবং
শেষ এপিসোডে এসে ফাটিয়ে দিয়েছে, মানে 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 ওর প্রতিটা, ওর যে অ্যাকশন, ও যে বলছে, ওর রেজের পেছনের যে লেয়ারটা, যে কখনো ও ভালোবাসতো সামনের মানুষটাকে, আমি বেশি কিছু বলতে চাই না, বাট দুর্দান্ত। তো এই সিরিজটা না প্রত্যেকের দেখা উচিত। এই সিরিজটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে না, মাঝে মাঝে খারাপ লাগে যে এরকম একটা সিরিজ যদি আন্ডাররেটেড চলে যায়, ডিজার্ভিং আইবলস যদি না পায়, তাহলে হয়তো এরকম কাজ হওয়াই বন্ধ হয়ে যাবে। বাট সবাই যদি দেখেও ফেলে, তখন মেকার্সদের উপর আলাদা একটা চাপ এসে যাবে যে সবার ইচ্ছা পূরণ করতে হবে। তখন যদি আবার রাইটারের যে অরিজিনাল ভিউ বা অরিজিনাল যে ভিশন, সেটা যদি ব্লক হয়ে যায়, তাহলে তো মুশকিল। তো আমি চাই যে ডিজার্ভিং আইবলস এটা দেখুক, আপনারা প্রত্যেকে গিয়ে সিরিজটা দেখুন। একটা রিভিউ আমি দেখছিলাম, তাতে একজন বলছিল যে এই সিরিজটা সবার জন্য নয়, কারণ এই সিরিজটার মাধ্যমে ডিরেক্টর যেটা বোঝাতে চেয়েছে সেটা অনেকেই বুঝতে পারবে না। এই এই সেন্টেন্সটা, পার্টিকুলার ফ্রেজটা বলার কারণ হচ্ছে, আমার মনে হয় যে এই সিরিজটা প্রত্যেকের জন্য, কারণ প্রত্যেকে স্বপ্ন দেখে। আর এটা কোনো আর্টসি সিরিজ নয়, প্রতিটা ডায়লগ আপনার হিট করবে। দুটো ক্যারেক্টারের গল্পই প্রচণ্ড ইন্ট্রিগিং। হ্যাঁ, প্রশান্তের ট্র্যাকটা হয়তো স্লো লাগতে পারে, আমার লাগেনি পার্সোনালি, হয়তো অনেকের লাগতে পারে, বিকজ ওটা খুব একটা কমার্শিয়াল নয়, ঠিক আছে, মানে ওটা কিন্তু খুবই একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে অপারেট করে। জিমির ট্র্যাকটা অন দ্য আদার হ্যান্ড ইজ আ কমপ্লিটলি মাস কমার্শিয়াল ট্র্যাক, ঠিক আছে, মানে ওখানে যা মিউজিক, যা ব্লাড পাম্প, মানে লোকে দেখে ওই ক্যারেক্টারটাকে ইমিটেট করার চেষ্টা করবে ফর দ্য নেক্সট 2 উইকস। তো এই জন্য বললাম যে প্রত্যেকেই নিজের নিজের লাইফে নিজের নিজের স্বপ্ন দেখেছে, কেউ সেই স্বপ্নগুলো ছেড়ে দিয়েছে, কেউ এখনও সেগুলো পূরণ করার জন্য ছুটছে, আর কেউ আবার সাকসেসফুল। প্রত্যেকেই কোথাও না কোথাও গিয়ে কানেক্ট করবে, প্রত্যেকের দেখা উচিত এটা। এবার আসি সেকেন্ড ফ্রেজ অফ দ্য সেন্টেন্সে, যে ডিরেক্টর যা বলতে চেয়েছে বা যা বোঝাতে চেয়েছে সেটা অনেকেই বুঝতে পারবে না। এটার সাথে আমি পার্শিয়ালি এগ্রি করি। তার কারণ হচ্ছে, আমার মনে হয়েছে যে এই যে সিরিজটা না, আমি যে টেক অ্যাওয়েগুলো নিয়েছি সেটা হয়তো আপনি নেবেন না, কারণ প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আমার দুটো জিনিস দুর্দান্ত লেগেছে, সেই দুটো জিনিস নিয়ে আমি একটু বলতে চাই। প্রথমত, তুমি সেদিন হেরে যাবে যেদিন তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তুমি যতদিন অবধি নিজের ওপর, নিজের প্রতিভার ওপর বিশ্বাস রাখছো, ততদিন অবধি তুমি জিতছো। প্রত্যেকের লাইফেই কোনো না কোনো জিতু ভাইয়া, সুমিত স্যার এরকম রয়েছে। কেউ, কারোর ক্ষেত্রে সেটা মা, কারোর ক্ষেত্রে সেটা বাবা, কারোর ক্ষেত্রে সেটা দাদা, কারোর ক্ষেত্রে সেটা বন্ধু, কারোর ক্ষেত্রে হয়তো ভাই, কেউ না কেউ রয়েছে। তারা প্রত্যেকেই তোমাকে হয়তো এমন কোনো কথা বলেছে তোমার জীবনের বিভিন্ন পয়েন্ট অফ টাইমে, যেটা তোমার মনের মধ্যে একদম ঢুকে গেছে, এবং সেটা তুমি তোমার মন প্রাণ দিয়ে বিশ্বাস করো, এবং তুমি তোমার লাইফটা সেই বিশ্বাসেই কাটাচ্ছ। এমনও কোনো দিন আসবে যে সেই মানুষটাই এসে বলবে যে আমি ভুল বলেছিলাম তোকে, এরকম হয় না। সেই সময় দাঁড়িয়ে আমি তোকে একটা ভুল অ্যাডভাইস দিয়েছিলাম, নাও ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, জাস্ট গেট ইন টু ইউর লাইফ। সেই সময় যদি তোমার বিশ্বাস ভেঙে যায়, তাহলে তুমি হেরে গেলে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি জিতবে। তারা হয়তো বলবে যে ভগবান তোর জন্য এটা চায়নি, ভগবান তোর জীবনে অন্য কিছু লিখে রেখেছেন। এই জিনিসটার পেছনে তুই যত দৌড়াবি, তোর তত সময় নষ্ট হবে। কিন্তু সেই সময় যদি তুমি ঘুরে দাঁড়াও আর বলো যে না, আমি বিশ্বাস করি, আর আমি নিজের ভাগ্যটা নিজে লিখব, কোনো ভগবান আমার জন্য ঠিক করে দেবে না আমি কী করব, আমি ঠিক করব যে আমি কী করব, তাহলে তুমি জিতবে। আর তার জন্য যদি ভগবান হতে হয়, তাহলে হবে। আর দ্বিতীয়ত, রাগ বা হিংসায় কোনো দিন কারোর ভালো হবে না। তুমি যতই ট্যাকটিক্যালি করো, তুমি যতই মাস্টারফুলি করো, তুমি বদলা নিচ্ছ, রিভেঞ্জ নিচ্ছ, ট্যাকটিক্যালি স্মার্টলি তুমি যতক্ষণ ওই ব্যাপারটাকে প্লে আউট করছো, ইউ উইল উইন। যেই তুমি রাগের বশীভূত হয়ে গিয়ে তোমার ব্রেনটাকে, তোমার ইচ্ছে শক্তিটাকে রাগের উপর ছেড়ে দিচ্ছ বা হিংসার উপর ছেড়ে দিচ্ছ, সেখানে গিয়ে তোমার দ্বারা হয় ভুল, অন্যায়। আর যখন অন্যায় হয়, ভুল হয়, তার খেসারত তো দিতেই হবে। তো সেটাও এই সিরিজে আছে, এবং আমি খুব অবাক হলাম যে এরকম একটা মাস ওরিয়েন্টেড ট্র্যাক জিমির ক্ষেত্রে এই ব্যাপারটা আসে। স্পয়লার ঠিক নয়, বাট স্টিল কীভাবে আসে সেটা তো দেখতেই পাবেন আপনি। তোর অত একটা কমার্শিয়াল হিরোইজমওয়ালা ট্র্যাক ছিল, কিন্তু শেষে গিয়ে কিন্তু কোথাও না কোথাও গিয়ে হেরে যায়। মানে আমি কোনো স্পয়লার দিলাম না এটা দিয়ে, হেরে যায় মানে এই নয় যে মানে ও কিছু ওর হয়ে গেছে, ওর গল্পটা শেষ। বাট ওর সাথে যেটা হয় সেটা খুব খারাপ হয়, দেখে আপনার খুব কষ্ট হবে। এবং যে পয়েন্টে গিয়ে সিরিজটা এন্ড হয়, সেটা খুবই একটা ক্রিটিক্যাল পয়েন্ট, একটা মির্জাপুর টাইপের পয়েন্টে গিয়ে শেষ হয় সিরিজটা। আয়দার এরপর একটা মাস্টারপিস আসবে, না আয়দার একটা ডিজাস্টার হবে। বাট
আমার বিশ্বাস আছে অম্বরীশের উপরে যে ও একটা মাস্টারপিসই ডেলিভার করবে। তো যারা এখনও অবধি দেখোনি এই সিরিজটাকে, তারা দেখো, সিরিজটা অবশ্যই দেখো, এটা দুর্দান্ত কাজ হয়েছে। এটা যদি ডিজার্ভিং আইবল না পায় তাহলে হয়তো এরকম কাজ হওয়া বন্ধ হয়ে যাবে, আর এরকম কাজ হওয়া খুব দরকার। এগুলো হচ্ছে জেনারেশন ইন্সপায়ার করা কাজ। আর যদি তোমরা দেখে ফেলে থাকো তাহলে তোমাদের কি টেক অ্যাওয়ে এই সিরিজটা থেকে সেটা প্লিজ কমেন্টে লিখে জানাতে পারো। আমিও চেষ্টা করছি আমার স্বপ্নটা পূরণ করার, দেখা যাক কতদিন পারি, করতে তো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।